দেখো বেবস, সত্যি ব্যথা পাচ্ছি। এখন ছাড়, আর কিছুক্ষণ পর দুইজন মিলে কামড়াকামড়ি করার প্রতিযোগিতা করব, ওকে? ঈশানের এমন অসভ্য মার্কা কথা শুনে যুথি মুহূর্তেই ঈশানের হাতটা ছেড়ে দিল। কামড় বসানো জায়গা থেকে হালকা রক্ত বের হচ্ছে। ঈশান জানে যুথির রাগ হলে সে কিছু পারুক আর না পারুক কামড়া কামড়িটা ঠিক পারবে। আজকে নতুন নয় যে কামড় বসিয়েছে, এর আগেও বেশ কয়েকবার কামড়ে দাগ ফেলে দিয়েছিল। যুথি ঈশানের থেকে দূরে ইরার কাছে ইরার গিয়ে বসলো। সেম, ঈশানও গিয়ে বসলো আদিলের পাশে। আদিলের গায়ের ওপর নিজের হাতটা রেখে ফিসফিস করে বলল, বাসর করার ফিলিংস হচ্ছে, হোক। আমি বাসর না করে কাটিয়ে দেওয়া লোক। আদিল কিছুটা চাপা হেসে না বোঝার নাটক করে জিজ্ঞাসা করলো, মানে? বউ ধরতে দিই না, ছুঁয়ে দেয় না, কাছে বসতে দেয় না, এই রোগের কি কোনো ঔষধ পাওয়া যাবে? অবশ্যই আছে। তোর ওষুধ একটাই, ডেরের সাথে রাতে গিয়ে লাল পানি সেবন কর, তাহলেই হবে। লাল পানি খেলে তো আমি মাতাল হয়ে যাব। তাতে কি, তখন তো আর বুঝবি না যে বউ ধরতে দেয় কি দেয় না। সোজা কোলে নিয়ে শুয়ে পড়বি, বাকিটা আল্লাহ ভরসা। ঈশান শয়তানি হাসি হেসে বলল, তুই কি ট্রাই করছিস? না, তবে খুব তাড়াতাড়ি করব। তোরও কি আমার মতন সেম সমস্যা? তোর বোন আর তোর বউ দুইটে এক, ভুলে যাস না। তোর বোন আমাকে ওয়াশরুমের ভেতরে বন্দি করে রেখেছিল, তোর বোনকে আমি ছাড়বো না। আমার বোনকে তুই জীবনে ধরতেই পারি না। তোর জীবন এমনভাবে যাবে বাসর না করতে করতে। যা দিলাম দোয়া কইরা, খাগা ভিক্ষা কইরা। তবে রে শালা, তোরা ভাই বোন কেউই কারোর থেকে কম না। আজকেই বাসর করব, আর তোকে দেখিয়ে দেব, দেখে নিস শালা। বোনের সাথে বাসরটা করবি বলে দেখতে চাইলাম না। সামনের দিকে এগিয়ে যাও বৎস, আমি তো তোমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখছি না। দেখবিও না, তুই যে কানা। প্রেয়াস এতক্ষণ সবার সব কাহিনী দেখলো, সে বিরক্ত ফিল করছে। কার মুখ দেখে যে আজকে উঠেছিল তার জানা নেই। এত কষ্টের প্ল্যান সহজেই মাটি করে দিল। প্রেয়াস আগে যদি কোনোভাবে টের পেত এই বাড়িতে ইরা আছে, তাহলে কখনো ভুল করেও আসতো না। সকাল হলে আয়রা তো সবটাই বুঝে যাবে, তার কাছে তেমন কোনো ভিডিও নেই। সে যেগুলো দেখিয়ে ভয় দেখাবে। সকাল হলে শিকদার মহলে প্রতিটা লোক তো তাকে চিড়ে চিড়ে খাবে। কে বাঁচাবে তাকে? তাহলে কি রাতের অন্ধকারে পালিয়ে যাবে? প্রিয়াসের ভাবনার মাঝে ঈশান গিয়ে বসলো প্রিয়াসের কাছে। ঈশান শয়তানি হাসি হেসে বলল, এখন পর্যন্ত তোর কোনো অধপতন হলো না রে বন্ধু। সেই লুচ্চামি করিস। আর লুচ্চামিটা না করে বরং কয়েকশো বিয়ে করে নিলেই পারিস। জনগণের লাভ, তোর লাভ। যা বাল, মজা নিস না। বলিসনি কেন শালা তোরা এই বাড়িতে আসবি? তাহলেই তো এই মেয়েরে নিয়ে এই বাড়িতে আসতাম না। আমার কতগুলো টাকা জলে ভেসে গেল জানিস? তোর জন্য এক বালতি সমবেদনা বন্ধু। তুই চাইলে তোর জন্য আমি মেয়ে দেখতে পারি, একদম সানি লিওনের মতো। পাত্র হিসেবে তোর জন্য বেস্ট অপশন। এই রকম জম বাজেটের সস্তা মেয়েকে আমি বিয়ে করব না। ভালো মেয়ে দেখ, তবে আজকে রাতটা ম্যানেজ করে দে। সেই ফিল হচ্ছে, আজকে বাসরটা করতে দে সিরিয়াসলি। কালকে ওরেই বিয়ে করব। শালা লুচ্চামি বন্ধ কর। আদিল জানতে পারলে এখনই মেরে দিবে তোরে, বালি চাপা দিয়ে দিবে। এত মেয়ে থাকতে ধলাবিড়ালকে নিয়ে এসেছিস কেন? সকাল হলে এই ধলাবিড়ালই তো তোর জান কবজ করে ফেলবে। দুঃখ হচ্ছে বন্ধু, এখনও শিখলে না কোথায় টোপ ফেলতে হয়। আদিল বেশ কিছুক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঈশান আদিলকে ইশারা করে বলল বাইরে যাওয়ার জন্য, সিগারেট খাবে। আদিল আর ঈশান রুম থেকে চলে যাবে। ঠিক তখনই আদিলের মনে হলো প্রিয়াসকে রেখে যাওয়া ঠিক হবে না, সাথে করে নিয়ে যাওয়া প্রয়োজন। তাই আদিল প্রিয়াসকে ডেকে বলল, আয় আমাদের সাথে। ঈশান পাশ থেকে দুষ্টু হাসি হেসে বলল, আজকে কোনোভাবেই শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হবে না। আহা বন্ধু, দুঃখ হচ্ছে তোর জন্য। আদিল ঈশান রুম থেকে বের হওয়ার সাথে সাথে ইরা উঠে গিয়ে রুমের দরজা আটকে দেয়। আয়রা যেভাবে পড়ে আছে মনে হচ্ছে সারা রাতে আর জ্ঞান ফিরবে না। বিষয়টা মোটেও খারাপ নয়, মোটামুটি ভালো লক্ষণ। এই সুযোগে রুমটাকে ভালোভাবে দেখা যাবে, তারপর না হয় সময় বের করে রতন মিয়ার রুমে যাওয়া যাবে। এর মাঝে পারুল এসে দরজায় কড়া নাড়ল আর ডেকে বলল, আপামনি রাতের খাবার খাইবেন না? এত কিছু টেনশনে ইরা জুথির খাওয়ার কথায় ভুলে গিয়েছিল। পারুলকে ইরা বলল তাড়াতাড়ি করে খাবারটা যেন রুমে নিয়ে এসে দেয়। পারুল তাড়াতাড়ি করে নিচে গিয়ে খাবারের সবকিছু ওপরে ইরা রুমে রেখে যায়। ইরা আর জুথি খাবারগুলো ভেতরে নিয়ে দরজা আটকা দেবে, তখনই পারুলকে ডেকে বলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে।
পারুল আচ্ছা বলে চলে যায়। ইরা আর জুথি মিলে পুরো ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করতে শুরু করলো। যদি কোনো প্রমাণ পেয়ে যায়, রুমে অনেক বেশি আসবাবপত্র, কোনটা রেখে কোনটা খুঁজবে। ইরা কাবার্ড খুললো আর জুথি রুমের সব জায়গা খুঁজতে লাগলো। যদি কিছু মিলে যায়। কাবার্ডের এত জামা কাপড় দেখে ইরা বেশ অবাক হয়। এ বাড়িতে তো তেমন কেউ থাকে না, তাহলে এত জামা কাপড় কার? বেশিরভাগ শার্ট আর টি শার্টগুলো কালো। আদিলের রুমের কাবার্ড যেভাবে গোছানো ছিল ঠিক সেইভাবে। জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে সবগুলোই আদিলের। ইরা সব জামা কাপড় অগোছালো করলো, একটা একটা করে দেখলো সবগুলো টি শার্ট গুলোকে। ইরার চোখে হঠাৎ করে পড়ে যায় একটা লকেট। লকেটটা ছেঁড়া। ভালোভাবে নজর ঘোরাতে দেখে এই লকেটটাকে সে চেনে, কোথায় যেন দেখেছে। ইরার মস্তিষ্কে তখনই বিচরণ করে সেই লকেটটা। এটা তো তার বড় বোন আদ্রিতার হাতে দেখেছিল। এই লকেটটাই তো আদ্রিতার হাতে শক্ত মুঠ করে রেখেছিল। লকেটটা হাতে নিতেই ইরার মনে পড়ে যায় বোনের কথা। চোখ বেয়ে অজস্র পানি ঝরে পড়ে। মুহূর্তেই মনে পড়ে বোনের মৃত্যুর কথা ভেসে আসে। নিষ্পাপ বোনের মুখখানা। যেই মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই মানুষটাই সবার প্রথমে তাকে ছেড়ে চলে গেল। আজ এই শূন্য পৃথিবীতে মায়ের মতো একটা বড় বোনকে হারিয়ে আজ আমি নিঃস্ব। আমার ছোটবেলা, আমার শৈশব কেটেছে আমার আপুকে হারানোর যন্ত্রণা নিয়ে, তীব্র যন্ত্রণা। আব্বু তখনও আমার মাথায় হাত রেখে আপুর কথা মনে করে চোখের পানি ফেলে। আম্মু তো স্বপ্নের মাঝেই চমকে ওঠে আপুর কথা ভেবে। আমাদের ছোট্ট পরিবারের সবার একটাই চাওয়া, আমার আপুর মৃত্যুর প্রতিশোধ নেয়া। আদিল, ঈশান, প্রিয়া সবাই নিচে সিগারেট খাওয়ার কথা বলে রুম থেকে বের হলেও তারা এই মুহূর্তে গিয়ে বসেছে রতন মিয়ার রুমে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। রতন মিয়া আর ঈশান বাইরে দাঁড়িয়ে দেখছে কেউ ভেতরে আসছে নাকি। না, তো আসছে না। ইতোমধ্যে আদিল আর প্রিয়া সবকিছু ভালো মতন দেখে নিয়েছে। আদিল রতনকে কাছে ডেকেই বলল, সব কি তো ঠিকঠাকই আছে, তাহলে কি ওরা এই পর্যন্ত আসতে পারেনি? রতন মিয়া জানায়, না স্যার, ম্যাডাম তো আমার রুমে আয় নাই। আমার সন্দেহ করলে এই আমার ছোট্ট রুমে দ্বারে সন্দেহ করে নাই। আপনার মেলা বুদ্ধি ছোট সাহেব, একদম রাজা বাদশাদের মতন। আদিল শয়তানি হাসি হেসে বলল, আমরা তো রাজাই ছিলাম, আছি, থাকবো। ভালো করে নজরে রাখো, কোনো ভুল যেন না হয়। রতন মিয়া বলল, ছোট সাহেব, আপনার বউ মানে আমাকেও ম্যাডাম মেলা চালাক। ম্যাডাম সব কিছু মনে হয় খুব তাড়াতাড়ি খুঁজে বের করিয়া ফেলবে। প্রিয়াস দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে বলল, মেয়েটা তোর বউ না হইলেও এতদিনে কেবই ফুটুস করে দিতাম। তোর জন্য মায়া হয় তাই তোর বউরে এখন পর্যন্ত কিছু করি নাই। আদিল প্রিয়াসের শার্টের কলার টেনে নিজের মুখ বরাবর তাক করিয়ে বলল, এই ভুলটা জীবনেও করিস না। সব ভুলের ক্ষমা পাইলেও এই ভুলের ক্ষমা পাবে না। জ্যান্ত দাফন করে দেব। একটা মেয়ের জন্য বন্ধুর মতন ভাইয়ের শরীরে হাত তুললে আজ সমাজ কোথায়? হ্যাঁ, আমি 1 মিনিটেই সব ভুলে যেতে পারি, কে আমার বন্ধু আর কে আমার ভাই। আর ইরা কোনো সাধারণ মেয়ে না। ইরা আমার বউ, শিকদার মহলের বড় বউ, যার কথায় পুরো বাড়ি, গ্রাম, এলাকা, এমনকি তুইও চলবে। অতি শীঘ্রই আমি সেই ব্যবস্থা করব। তার আগেই যদি তোর বউ তোকে ছেড়ে চলে যায়? সেটা অসম্ভব, সেটা কখনোই হবে না, আমি হতেই দেব না। ইরা আমার, মানে শুধু আমার, পুরোটাই আমার, জীবিত কিংবা মৃত, ও শুধুই আমার। ওপস, কি ভালোবাসা! আজ মনে হচ্ছে নিজের চোখের সামনে লাইলি মজনুকে দেখছি। বিগ ফ্যান ব্রো। ঈশান, আদিল, প্রিয়াস সবাই বেশ কিছুক্ষণ নিজেদের মতন কথা বলে বাড়িতে প্রবেশ করে। কথা বলতে বলতে ওপরে চলে যায়। ভেতরে ইরা জুথি ছেলেদের ওপর আসার আওয়াজ পেয়ে রুমের লাইট অফ করে দিয়েছে, যেন তারা বুঝতে পারে না রুমের ভেতরেই সবাই ঘুমিয়ে পড়েছে। ইরা আর জুথির ভাবনাই সঠিক হলো। ঈশান কয়েকবার রুমের বাইরে থেকে ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ তো দূরেই থাক, মনে হচ্ছে বাতাসটাও বেশ হচ্ছে না। আদিল জানে নিজের বউকে একবার যখন দরজা বন্ধ করে দিয়েছে, এখন ডেকে মরে গেলেও খুলবে না। তাই আদিল আর ডেকে নিজের এনার্জি ওয়েস্ট করলো না, বরং সবাইকে নিয়ে নিচে চলে গেল। সারাদিনের ছুটাছুটিতে বেশ ক্লান্ত আদিল। এখন মনে হচ্ছে বিছানায় গেলেই ব্যাস মরার মতন পড়ে পড়ে ঘুমাবে। এর মাঝে পারুল ডাকতে ডাকতে উপরে চলে এসেছে। বাইরে মনে হচ্ছে ঝড় আসবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তে হবে। পারুল সবাইকে ডেকে রাতের খাবার খাওয়ালো। সব খাওয়াটা শেষ করে আদিল রুমে চলে গেল। ঈশান একটু প্রিয়াসের সাথে কথা বলে ঈশানও চলে গেল। বসে রইল প্রিয়াস।
পারুল হাতের সব কাজ শেষ করে শুয়ে পড়তে গেলে প্রিয়াস পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে, এখনো আসো। পারুল ভয়ে ভয়ে প্রিয়াসের সামনে আসে। পারুল বেশ ভয় পেয়ে প্রিয়াসকে জিজ্ঞাসা করলো। স্যার কিছু কইবেন? প্রিয়াস উঠে পারুলের বেশ কিছুটা কাছে এসে শয়তানি হাসি এসে বলল, তোমার বয়স কত? দেখতে তো একদম কচি লাগছে। কি হইলেন স্যার? বয়স কত? পারুল ভয়ে ভরকে গিয়ে বলল। স্যার 21। প্রিয়াস আর কিছু জিজ্ঞাসা করলো না, বরং পারুলকে বলল, যা গিয়ে দেখ রতন মিয়ার ঘরের ভেতরে কয়েকটা দামি মদের বোতল আছে, নিয়ে আয়। আর হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসবে, রাইট নাও। বাইরের উষ্ণ আর্দ্র তাপমাত্রা বলে দিচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ অনেকটাই। বর্ষাকালের শুরু, বাইরে রিমঝিম বৃষ্টি লেগেই আছে। চারিদিকে ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাওয়ার মতন আবহাওয়া। রাত বেশ গভীর থেকে গভীর। আদিল এবং ঈশান পাশাপাশি শুয়ে আছে, দুজনই বেশ চুপচাপ হয়ে শুয়ে আছে। আদিল বেশ কিছুক্ষণ পর ঈশানকে ডেকে বলল। ঈশান, ঘুমিয়ে পড়েছিস? ঈশান অল্প অল্প ঘুম জড়ানো কণ্ঠে বলল। না, ঘুমোয়নি, কিছু বলবি? ঈশানের ঘুম না আসার কথা শুনে আদিল বুঝতে পারে ঈশান ঘুমায়নি, তাই আদিল উঠে বসে ঈশানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো। আচ্ছা ঈশান, ইরা যদি আমার অতীত সম্পর্কে জানে, তাহলে কি আমাকে ছেড়ে চলে যাবে? যদি ইরা আমাকে রেখে চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাব। ঈশান আদিলকে শান্ত করার জন্য বলল। তোর অতীতটা অতীতই থাক, কেন বারবার মনে করে নিজেকে অপরাধী ভাবিস? তুই তো জানতে বল, আমি কোনো বাজে কাজ করিনি। হ্যাঁ, আমি সব কিছুই জানি। এরা কখনো অনন্ত জানবে না আমার থেকে কোনো কিছু, আর তোকে ছেড়েও যাবে না। ইরা আমার সত্যিটা জানলে কখনো আমার কাছে থাকবে না ঈশান। আমি কি করব বল? প্রিয়াসের পাগলামি করার অভ্যাসটা এখনো যায়নি। যদি প্রিয়াস ইরার কোনো ক্ষতি করার চেষ্টা করে? প্রিয়াসকে কেন এত আগলে রাখিস তোরা? প্রিয়াস মোটেও ভালো নয়। ওর তো জেল হাজতে থাকার কথা, বাসা থেকে বের করে দিস না কেন ওকে? আদিল অসহায় গলায় বলল। চারপাশে প্রেস মিডিয়া পড়ে আছে, কখন কি সংবাদ পাবে সেটাই লোক সমাজের মাঝে ছেড়ে দেবে। সামনে নির্বাচন, এখন কোনোভাবেই জনগণকে উত্তেজিত করা যাবে না। ছোট চাচ্ছ তো মাঝে মাঝে প্রিয়াসকে বাসা থেকে বের করে দিতে চায়, কিন্তু আব্বুর সম্মানের কথা চিন্তা করে কোনো কিছু করে না। আদিল কিছুটা সময় নীরব হয়ে রইল, আর বড় একটা দীর্ঘশ্বাস টেনে বলল। জানিস ঈশান আমার অতীত? ঈশান বেশ অবাক হয় আদিলকে দেখে, যে আদিল একটা ছাড়া দুইটা কথা বললে রেগে যায়, সেই কিনা নিজের জীবন সম্পর্কে আমাকে জানাবে। ঈশান বেশ কৌতূহল নিয়েই বলল। না জানি না তো, তুই বল, আমি শুনব। আদিল বলতে শুরু করলো। আজ থেকে 25 বছর আগে, এই যে আশরাফ শিকদারকে দেখছিস, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আগে কোনো রাজনৈতিক দলের কেউ ছিলেন না। ছোটখাটো একটা কোম্পানিতে জব করতেন। তবে তখন হবে হয়তো আমার বয়স 1 বছর। ছোট চাচু কাউকে কিছু না জেনেই ছোট আম্মুকে বিয়ে করে নিয়ে আসে। তখন দাদাভাই বেশ আপত্তি করেছিল, মেনে নিবে না বলে। কিছুটা বাধ্য হয়ে মেনে নেয় আব্বুর জোরাজোরিতে ছোট চাচুকে। পরে আস্তে আস্তে সবাই জানতে পারে চাচু আরও বেশ কয়েক বছর আগেই বিয়েটা করেছিল। ছোট আম্মু নাকি কখনো বাচ্চা হবে না। বেশ কয়েকটা ডক্টর দেখায়, সবাই নাকি একই কথা বলে। দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। ছোট আম্মুর সব সময় মন খারাপ থাকতো একটা বাবুর জন্য। তাদের রিলেশনের বিয়ে থাকলেও বাচ্চা না হওয়ায় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটাই বেড়ে গিয়েছিল। চাচুর এমনভাবে নিঃস্ব ভাবটা আব্বু মেনে নিতে পারেননি। চাচুকে আব্বুই বলেছিল একটা বাচ্চা দত্তক আনার জন্য। চাচু কোনো উপায় না পেয়ে একটা বাচ্চা দত্তক নিয়ে আসে। তারপর থেকে সবকিছুই ঠিক ছিল বেশ কিছু বছর। আমার আর প্রিয়াসের ছেলেবেলাটা বেশ ভালোই কাটতে লাগলো। প্রিয়াসের বয়স যখন 8, তখন আমার 10। প্রিয়াস ওই সময়ের পর থেকে উল্টাপাল্টা আচরণ করত। তখন ছোটবেলা বলে সবাই হাসির ছলে বিষয়টা মেনে নিত। এর মাঝে আদিবের জন্ম হয়। আম্মু আদিবকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে, আর আব্বু ব্যস্ত হয় রাজনীতি নিয়ে। আম্মু হাজারবার আব্বুকে নিষেধ করেছিল, কিন্তু আব্বু শোনেনি। আমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রিয়াসের 15 বছর, আমার 17। আমরা একই স্কুলে পড়তাম। প্রিয়াস ছোটবেলা থেকেই মেয়েদেরকে ইফটিজিং করত। কাউকে সম্মান তো দূরে থাক, আচার আচরণ এত বাজে ছিল যে ছোট আব্বু বেশ বিরক্ত হয়ে ওঠে প্রিয়াসের উপর। এর মাঝে ছোট আম্মুর কোল জুড়ে আসে কলি। সবাই বেশ অবাক হলেও খুশির বন্যা বয়ে যায় শিকদার মহলে। ছোট আম্মুর কোলের প্রতি ব্যস্ততাটাই যেন কাল হয়ে দাঁড়ায় আমাদের সবার জন্য। প্রিয়াসের অতিরিক্ত দুষ্টুমি আর কলি জন্ম নিয়ে ছোট আম্মুর বেশ ব্যস্ত হয়ে পড়া। তার জন্য প্রিয়াসকে হোস্টেলে দেওয়া হয়, সাথে আমাকেও। আমি যেহেতু প্রিয়াসের থেকে 1 ক্লাস উপরে, আমি পড়তাম 2nd ইয়ারে। আমার হোস্টেলের রুমটাও ছিল বেশ দূরে। প্রতিদিন দেখা না হলেও 2-1 দিন পরপর ঠিক দেখা হতো। তারপর আদিল কিছু মিনিটের জন্য চুপ হয়ে গেল। ঈশান আদিলকে আবারও জিজ্ঞাসা করে বলল। কি হলো, থামলে কেন? তারপর কি হলো বল।
আদিল আবারও নিজের মতন করে বলতে শুরু করলো। প্রিয়াস নিজের থেকে জুনিয়র মেয়েদের সাথে রিলেশনে নাটক করত এবং তাদের সাথে ফিজিক্যাল রিলেশনে চলে যেত। মেয়েরা প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টা আস্তে আস্তে বুঝতে পারলেও তখন তেমন কোনো কাজে আসতো না। প্রিয়াস তো পার্সোনাল মোমেন্টের ভিডিও করে রাখতো তাদেরকে নাকি ব্ল্যাকমেল করার জন্য, এমনকি টাকাও আনতো নেশা করার জন্য। এই বিষয়গুলো একটি স্যার বুঝতে পারেন। সে প্রিয়াসকে অনেক বুঝিয়েছিলেন। প্রিয়াস শোনেনি তার কথা। স্যারের নাম ছিল কামরুল হাসান। পরে তিনি কিছুটা বাধ্য হয়ে আমাদের পরিবারের কাছে সবটা বলে দেয়। তারপর চাচ্ছু টানা 3 দিন একটা ঘরের ভেতরে প্রিয়াসকে আটকে রেখে দেয়, কোনো খাবার বা পানি না দিয়ে। তখন প্রিয়াস শপথ করেছিল আর বাজে কাজ করবে না। সবাই ছোট বলে প্রিয়াসকে মাফ করে দেয় এবং ওর বলা সব কথা বিশ্বাস করে নেয়। প্রিয়াস আগের মতনই কলেজে যাওয়া শুরু করে। প্রিয়াস কলেজে যাওয়ার 3 দিন পর থেকেই আর সেই স্যারকে পাওয়া যায়নি কোথাও। প্রিয়াসকে সন্দেহ করে পুলিশ থানায় নিয়ে গেলেও কোনো প্রমাণ না পাওয়ায় পরের দিন প্রিয়াসকে ছেড়ে দেওয়া হয়। আরে একটু খেলে নেশা হয় না, খা। পারুল ভয়ে নিজের জামা আঁকড়ে ধরে বসে আছে। রতন মিয়ার রুম থেকে 2টা দামি মদের বোতল, আচার, সিগারেট, গ্লাস সবকিছু নিয়ে সামনে এনে দিয়ে পারুল রুমে চলে যেতে চাইলে প্রিয়াস বলে, আমাকে ক্লাসে ঢেলে দে। কি করবে পারুল কোনো কিছু বুঝতে না পেরে প্রিয়াসের থেকে বেশ দূরত্ব নিয়ে বসলো। পারুল যদি প্রিয়াসের এই মুহূর্তে মুখের ওপর বলে পারুল ঢেলে দিতে পারবো না, প্রিয়াস যদি সেই রাগ দেখিয়ে তাকে কাজ থেকে বের করে দেয়, তাহলে পারুল কোথায় যাবে? ঘরে অসুস্থ বাবা, এই মুহূর্তে এই কাজটাও চলে গেলে তারা খাবে কি? পারুলের ভাবনার মাঝে প্রিয়াস রেগে গিয়ে বলল, এই শালের বেডি ডলস না কেন? পারুল কাঁপা কাঁপা গলায় বলল, ডাল ভাজি বাইজান। বলে পারুল গ্লাসে ঢেলে দিল। প্রিয়াসের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে প্রিয়াস বলল, তুমি খাও, এটা একটা ড্রিঙ্ক করে ফিল পাচ্ছি না। আমি খাই না এসব, তাছাড়া নেশা করা ইসলামে হারাম। প্লিজ আপনিও খাবেন না এসব। প্রিয়াসের মাথায় দুষ্টু বুদ্ধি জেগে বসেছে। ওকে আর খাবো না আমি, আজকে লাস্ট। তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? তোমার কেউ আমার সাথে বসে ড্রিঙ্ক করতে হবে, প্রমিস করতেছি আর কখনো খাবো না। কিন্তু আমি তো এসব খাই না। একদিক খেলে কিছু হবে না, তাছাড়া আমিও তো আর খাবো না, প্রমিস করলাম না তো মাকে। এখন তুমি চাইলে আমাকে বাজে নেশা করে থেকে আটকাতে পারো। বেশ মায়া হলো পারুলের, তাকে কেউ কখনো এমনভাবে বলেনি আগে। প্রিয়াসের কথাটা মনে লাগার মতন করে বিঁধল, তাই পারুল খুব সহজেই প্রিয়াসকে বিশ্বাস করে নিল। প্রিয়াস মদের গ্লাসটা পারুলের দিকে এগিয়ে দিলে পারুল বেশ অস্বস্তি নিয়ে এক প্যাক খেলো। খাওয়ার সাথে সাথে পারুলের মাথা ঝিমঝিম করতে লাগে। প্রিয়াস যেন এই সুযোগের অপেক্ষায় ছিল এতক্ষণ। পারুলের মাথা ঘোরানো দেখে প্রিয়াস আরো কয়েক গ্লাস পারুলের সামনে এগিয়ে দিয়ে বলল, আর একবার খাও, তাই আর মাথা ঘোরাবে না। পারুল প্রিয়াসের কথায় পেঁচিয়ে যায়। সে প্রিয়াসের সাথে সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। একটা সময় অতিরিক্ত মাথা ঘোরাতে থাকলে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রিয়াস শয়তানি হাসি হেসে বলল, একটা পাখি বেঁচে গেছে, তাতে কি আজকে রাতটা আমি এই পাখিটাকে নিয়েই কাটিয়ে দিব। বলে প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে শুয়ে দিল সোফায়। প্রিয়াস ভালোভাবে পারুলের পুরো শরীরটাকে দেখে নিল। কিছুক্ষণের ভেতর ঝাঁপিয়ে পড়ল পারুলের শরীরের ওপর হিংস্র বাঘের মতন। নিজের শরীরে পড়ে থাকা শার্টটা একটানে খুলে ফেলে দিল ফ্লোরে। পারুলকে একটু একটু করে উন্মুক্ত করে নিল। শরীরের পরিহিত সব জামা কাপড় খুলে ফেলে দিল ফ্লোরে। পারুল বুঝতে পারছে কি হচ্ছে, তার সাথে কিন্তু শরীরের দুর্বলতা, মাথা ঝিমঝিম করছে। কিছু বলতে পারলে শরীরে শক্তি নেই কোনো। আজকে তার এই সুযোগটাকেই কাজে লাগালো প্রিয়াস। বাইরে ঝড় উঠেছে, এত বেশি বৃষ্টি হচ্ছে যে আশেপাশে তেমন কোনো শব্দ কানে আসছে না। ঝড়ের প্রবলতা বিদ্যমান হওয়ায় কারেন্ট চলে গেছে। আশেপাশে সবকিছুই অন্ধকার। আয়রা পাশে, এরা যুথি বেশ কিছুক্ষণ বসে বসে কথা বলছে। তারপর বাইরের ঠান্ডাময় আবহাওয়ার কারণে বেশ ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়েছে। এত বৃষ্টির মাঝে রুম থেকে বের হওয়ার সাথে সাথে ভিজে যাবে, তাই আর বাইরে না গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশানের পাশে বসেই আদিল সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আর যেন পুরনো সব অতীত উকি মেরে বেরিয়ে আসতে চাইছে। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, প্রিয়াসের বিষয়ে কি ভাবলে? আপাতত তেমন কিছু ভাবছি না, তবে মনে হচ্ছে অতি দ্রুত প্রিয়াসকে বিয়ে করিয়ে কোম্পানির হাল ধরিয়ে দিলে সব দিক থেকে ভালো হয়। হবে হয়তো। আচ্ছা ঘুমাই চল, অনেক বোরিং ফিল হচ্ছে। আদিল সোজা বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। পাশে
ঈশানও। রাত 3:15। পারুলের একটু একটু করে ঘুম ছেড়ে গেছে পুরোটাই। এখন আর আগের মতন মাথা ঘোরাচ্ছে না। সে আশেপাশে তাকাতেই দেখে চারিপাশটা অন্ধকার। সে উঠে রুমের লাইট অন করবে বলে উঠতে গেলে কোনোভাবে ফিল করে তার শরীর উন্মুক্ত, জামা কাপড় নেই, কোথাও ফেলেছে কিছুই জানে না। প্রচন্ড তীব্র পেট ব্যথা ফিল করছে। পারুলের হঠাৎ চোখ পড়তেই দেখে জানালায় অল্প আলোতে একটি পুরুষ দাঁড়িয়ে আছে। পারুলের ভয়টা যেন বেড়ে দ্বিগুণ হলো। তার সাথে কি হয়েছে সেটা পুরোপুরি বুঝতে সময় লাগলো না। সোফায় থেকে উঠে দাঁড়ায়, পেটে হাত নিয়ে সোফা থেকে নামতেই পায়ের সাথে কিছু লাগে। পারুলের মনে হলো হয়তো তার জামা। ঠিকই ভেবেছিল পারুলের জামাই তার। অতি দ্রুত জামাটা পরে নিল পারুল। তারপর গিয়ে রুমের লাইট অন করলো পারুল। হঠাৎ লাইট অন দেখে প্রিয়াস পেছনের দিকে তাকাতেই দেখে পারুল। প্রিয়াস শয়তানি হাসি এসে পারুলের শরীরে বাজে স্পর্শ করে বলল, এত রাতে তুমি এখানে কি করো? ঘুমাওনি? যাও নিজের রুমে যাও। পারুল এক ঝটকায় প্রিয়াসের হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বলল, রাতে কি করেছেন আমার সাথে? হোয়াট, কি বলছো এসব? মাথা ঠিক আছে? নাটক করবেন না স্যার, সত্যি করে বলেন কি করছেন। প্রিয়াস বাঁকা হেসে বলল, বাকি সব পুরুষ যা করে আমিও তাই করেছি। কোনো ভালো লাগেনি? সি, কি নোংরা আপনি! আমার গায়ে কোন কলঙ্ক লাগিয়ে দিলেন আপনি! আল্লাহ সহ্য করবে না, আপনার কঠিন শাস্তি হবে। কে করবে? আমার কঠিন শাস্তির ব্যবস্থা করবে তোর বাপ। আমি সকালেই আপনার পরিবারের কাছে সব বলে দিব। এখন সময় আছে, সব মেনে আমাকে। পারুলের কথা শেষ করার আগে প্রিয়াস পকেট থেকে কতগুলো টাকার নোট পারুলের মুখের ওপর ছুঁড়ে মারল আর বলল, এখানে দেখ কতগুলো টাকা আছে, গুনেও শেষ করতে পারবি না। এগুলো নে আর নিজের মুখটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়। প্রিয়াসের কথা বলতে দেরি, কিন্তু পারুলের শক্ত ফুলের টপ দিয়ে প্রিয়াসের মাথায় বাড়ি মারতে দেরি হলো না। এত জোরে বাড়িটা মারলো যে প্রিয়াস ব্যথায় আউচ বলে ওঠে। কপাল ফেটে রক্ত ঝরছে। পারুল দাঁতে দাঁত পিষে বলে, গরিব হতে পারি বেশ, না শরীর বিক্রি করে টাকা উপার্জন করি না। আপনি আমাকে এই মুহূর্তে বিয়ে করে আপনার এই কলঙ্ক আপনার গায়ে নিন, হয়তো আমি থানায় যাব। প্রিয়াস মাথায় হাত দিয়ে রেখেছে, রক্ত ঝরছে। পারুলের এই রকম আজাইরা কথা শুনে মনে হচ্ছে আর একবার শালির তেজ কত। প্রিয়াস বেশ কিছুটা এগিয়ে গিয়ে পারুলকে বলল, আমার বউ হওয়ার মতন কোনো বালডা আছে তোর? এই প্রশ্ন এখন করছেন কেন? কোনো বাল না থাকলেই কি একজন পুরুষ আর একজন মহিলা মানুষকে বাজেভাবে স্পর্শ করে? আপনি আমার ইজ্জত নষ্ট করছেন, তাই বিয়ে করবেন আমাকে। কি কি বালডা আছে আপনি তো ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তাছাড়া আপনাদের বাড়ির সবাই ভালো মানুষ। আপনার আগে বোঝা উচিত ছিল যে আমি কার সাথে শুইতেছি। শুইতে পারলে বিয়ে করতে খারাপ লাগবো কেন? প্রিয়াস দাঁতে দাঁত পিষেই বলে, পিয়াসের এতটা খারাপ দিনও আসে নাই তোর মতন ছোট লোককে বিয়ে করবে। আরও টাকা লাগলে বলিস। পারুল প্রিয়াসকে গাল বরাবর একটা সজোরে থাপ্পড় লাগায়। প্রিয়াস আর দাঁড়ায় না, পারুলের গলা চেপে ধরে ওয়ালের সাথে লাগায় আর রাগে রাগান্বিত হয়ে দাঁতে দাঁত পিষে বলে, ছোট লোকের বাচ্চা, তোরে মেরে ফেলবো। তুই কার শরীরে হাত দিছোস? বলেই পারুলের গলা শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে। পারুলের নিঃশ্বাস আটকে আসছে। পারুল হাত দিয়ে প্রিয়াস আর উন্মুক্ত শরীরে আঘাত করতে থাকে। হাতের নখ বড় থাকায় প্রিয়াসের বুকে পিঠে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা সময় প্রিয়াস এত জোরে পারুলের গলা চেপে ধরে যে পারুল এক নিঃশ্বাসে আটকে আসে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। প্রিয়াসকে অনুরোধ করে বলে ছেড়ে দিন। বেশ কয়েক মিনিট চলতে থাকে এমন। প্রিয়াস শরীরের পুরো শক্তি দিয়ে পারুলকে ধরে। পারুল আর নিঃশ্বাস নিতে পারে না। একটা সময় শরীরের ভার পুরোটাই ছেড়ে দেয়। চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। চোখের কোণে বেয়ে ঝরে পড়ছে হাজার হাজার অশ্রুকণা। পারুলের আকুতিও তাকে বাঁচাতে পারল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। এত সুন্দর রঙিনময় পৃথিবী ছেড়ে যায়। প্রিয়াস পারুলকে ছেড়ে দিলে সাথে সাথে পারুল ধপাস করে ফ্লোরে পড়ে গেল। সুন্দর মুখখানা মুহূর্তেই কালো হয়ে গেল। প্রিয়াস হাতে সিগারেটটা শেষ করে শার্টটা পরে নিল। সোফার উপরে রাখা নিজের ফোনটাও পকেটে ঢুকালো। প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে রুমের লাইট অফ করে বাইরে চলে গেল। এই বাড়িতে যদি আজকে এতগুলো মানুষ না থাকতো তাহলে প্রিয়াসের এত এত কষ্ট করা লাগতো না।
সকালে সবাই ঘুম থেকে উঠলেই দেখতে পাবে পারুলকে, তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই সরিয়ে ফেলতে হবে পারুলকে। প্রিয়া সোজা হেঁটে গেল রতন মিয়ার রুমের সামনে। বাইরে থেকে একবার ডাকলেই রতন মিয়া উঠে দরজা খুলে দিল। বাইরে বৃষ্টি, তাই আর রাত জেগে গেটের সামনে দাঁড়ায়নি, শুয়ে পড়েছে। রতন মিয়া যেন কিছুই বুঝতে পারল না কাকে কোলে করে নিয়ে এসেছে বা কে হতে পারে এই রাতে। প্রিয়াস রুমের ভেতরে ঢুকে দরজা আটকে দিল। পারুলকে বিছানায় শুয়ে দিল। রতন মিয়া ঘুম যেন এক ঝটকায় উড়ে গেল। রতন মিয়া অবাক হয়ে প্রিয়াসকে বলল। পারুলের কি হয়েছে ছোট সাহেব? প্রিয়াস বিরক্ত নিয়ে বলল। মরে গেছে। প্রিয়াস রেগে গেল রতন মিয়ার ওপর। কি হয়েছিল ছোট সাহেব? ছোট লোকের বাচ্চা, কৈফিয়ত দেওয়া লাগবে তোরে? গ্রোপ্থ ঘরের দরজা খোল, নয়তো তুই মেরেছিস বলে তোকেই ফাঁসিয়ে দিব। রতন মিয়া পারুলকে নিজের মেয়ের মতন ভালোবাসতো। এই মেয়ে তো বিকেলেও ছোটাছুটি করেছিল, কিছুক্ষণ আগেও এসেছিল মদের বোতল সাথে করে নিয়ে গেল। যে তাহলে কি হলো এর মাঝেই কোনো উত্তর খুঁজে পেল না রতন মিয়া। নিজের কাছে থাকা ঘরের ভেতরে কাবারটাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচের দিকে সুড়ঙ্গর ভেতরে তালা খুলে দিল। প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলো। রতন মিয়া বাইরে অপেক্ষা করতে লাগলো বেশ কিছুক্ষণ। প্রিয়াস মিনিট 10 পর উপরে এসে দরজা বন্ধ করে সুড়ঙ্গের চাবিটা রতন মিয়াকে দিয়ে দিল। বেশি বাড়াবাড়ি করে না, নয়তো তোমাকে ওইখানে পাঠিয়ে দিব। প্রিয়াস গুপ্ত ঘরের ভেতরের কাজটা শেষ করে সোজা উপরে চলে এলো। এদিক সেদিক দেখে কাউকে না দেখে সোজা উপরে চলে গেল। মদের গ্লাস এবং আশেপাশের সবকিছু সরিয়ে রেখে আসলো। তারপর আদিল আর ঈশানের পাশে গিয়ে চুপ করে শুয়ে পড়লো। আদিল আর ঈশান গভীর ঘুমে বিভোর ছিল, তাই প্রিয়াসের উপস্থিতি বুঝতে পারেনি। সকাল 8টা। ইরা আর জুথি একসাথে উঠেছে ঘুম থেকে। আয়রা এখনো ঘুমোচ্ছে। হয়তো আয়রা খুব তাড়াতাড়ি উঠে যাবে। ইরা উঠে ফ্রেশ হয়ে নিচে গেল, সাথে জুথিও। ইরা পারুলকে না দেখে এগিয়ে গেল কিচেনের দিকে। পারুলকে কোথাও দেখতে পাচ্ছে না। ইরা বেশ কয়েকবার জোরে জোরে ডাকলো পারুলকে। জুথি এদিক সেদিক খুঁজতে লাগলো ইরার সাথে। ড্রয়িং রুমে আসতেই জুথিকে দেখে সোফার একপাশে পারুলের ওড়না। জুথি ডাকে ইরাকে আর বলে, এই যে, এইটা তো পারুল এর ওড়না, গতকাল পরেছিল। পারুলের ওড়না এখানে থাকলে পারুল কোথায়? ইরা আর দাঁড়ালো না, ছুটে গেল রতন মিয়ার কাছে। কারণ পারুলের বিষয়ে সব খোঁজ তার কাছেই থাকে। ইরাকে দেখে রতন মিয়া কিছুটা অবাক হয়, তবুও চমকায় না, কারণ সে জানে সকালে ঠিক ইরা এখানে আসবে পারুলকে খুঁজতে। তাই রতন মিয়া ইরার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, এত সকাল সকাল এইখানে কোন ছোট ম্যাডাম? ইরা সহজ সরল উত্তর। হ্যাঁ, পারুলকে তো দেখছি না। পারুল কোথায়? রতন মিয়া এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ আসছে কিনা, না কেউ আসছে না, তাই খুব স্বাভাবিকভাবে এই বলল, জানি না তো ছোট ম্যাডাম, রাতে বেশি বৃষ্টির কারণে গেট সামনে ছিলাম না, আগেই শুইয়া পড়ছিলাম। কিছু হয়েছে ম্যাডাম? রতনের কথা খুব স্বাভাবিক লাগলো ইরা আর জুথির কাছে। সত্যি তো বাইরে বৃষ্টি ছিল, পারুল কোথায় গেল? ইরা চলে যাবে তখন আবার পেছনে ঘুরে রতন মিয়াকে জিজ্ঞাসা করলো। কালকে রাতে কি পারুলের বাড়ির কেউ এসেছিল পারুলকে নিতে? রতন মিয়া বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো জানি না ছোট ম্যাডাম, আর কেউ আসলো তো এখানে দিয়ে আসতো, হয়তো আসে নাই। আশরাফ শিকদার ড্রয়িং রুমে বসে বসে খবরের কাগজ পড়ছেন। পাশেই বসে আছে আদিব এবং আদি শিকদার। অহনা শিকদার লেবু পানি খাচ্ছেন, সাথে সোনালী তালুকদার বসে আছেন। বেশ কিছুদিন কিছু সমস্যার জন্য তাদের মাঝে বেশ দূরত্ব থাকলে সেইটা কাটিয়ে একে অপরের সাথে বন্ধুত্ব ঠিক করে রেখেছেন। কলি সকাল সকাল রেডি হয়ে এসেছে কলেজে যাবে বলে। সকালের খাবারটাও শেষ করেনি। মাইমুনা শিকদার প্লেটে ভাত মেখে মেয়ের পেছন পেছন ছুটছেন প্রতিদিন। আদি শিকদারের সাথে করে কলেজে নিয়ে যান, কিন্তু আজকে তিনি রেডি না হয়ে বসে আছেন। কিছুটা অসুস্থতা ফিল করছেন তাই। তাহলে কলি আজকে কার সাথে যাবে কলেজে? পাশ থেকে আদিল বলল, চাচ্চু তুমি রেস্ট করো, আমি কলিকে কলে নামিয়ে দিয়ে আসি। আদি শিকদার সম্মতি জানিয়ে বললেন। আচ্ছা। আদিব রুমে গিয়ে কালো টি শার্ট আর প্যান্ট পরে মাথায় সানগ্লাস ঝুলিয়ে বেরিয়ে এলো। ইতোমধ্যে কলি গিয়ে বসে পড়েছে গাড়িতে। আদিবও গাড়িতে উঠে স্টার্ট দিল। ইরা মন খারাপ করে বসে আছে সোফায়। তার পাশে জুথিও বসে আছে মন খারাপ করে। আদিল আর ঈশান রুম থেকে নিচে ড্রয়িং রুমে এসে দুজনকে মন খারাপ করে বসে থাকতে দেখে আদিল ইরার কাছে গিয়ে ইরাকে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে আমার বউটার? সুন্দর মুখটাকে বাংলার প্যাঁচার মতন করে রেখে দিয়েছো। সকাল সকাল কিনা প্যাঁচার মুখ দেখে উঠলাম। হায় আল্লাহ, আজকে দিনটা কেমন কাটবে আমার? ইরার আগে ফুসফাস করতে লাগলো উঠে দাঁড়িয়ে। আদিলের শার্টের কলার ধরে বেশ কিছুটা রেগে আদিলকে নিচের দিকে ঘুরিয়ে বলল। কি করেছেন পারুলের সাথে? পারুল কোথায়? আদিল মেজাজ গরম করেই বলল। পাগল হয়ে গেছো? পারুল কোথায় আমি কিভাবে জানবো? ইরা কাঁদতে কাঁদতে বলে। কেন করলেন এমনটা পারুলের সাথে? পারুল কোথায়? ঈশান বারবার আদিলকে দেখছে, আদিলের নিষ্পাপ মুখটাকে। সে সত্যি কিছুই জানে না, ইরাকে কিভাবে বুঝাবে। ঈশান কিছুটা রাগী গলায় বলল। বনু কি করছিস সেটা? আমি বড় ভাই হই তোর, আমার সামনে আমার বন্ধুকে এমনভাবে অপমান করতে পারিস না। পার্সোনালভাবে ঘরে গিয়ে কথা বল। ভাই তুমি সত্যিটা জানো? ঈশান নিজের হাতটা ওপরের দিকে তাক করে ইরাকে থামিয়ে দেয় আর বলে। বনু তুই ভুলে যাস না, তোর থেকে আমি বয়সে অনেক বড়, আমার অভিজ্ঞতাও অনেক বেশি। এখন তোর আবেগের বয়স, তোর আবেগ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে আদিল আমার বন্ধু, আমার ভাই, ওর প্রতিটা শিরা উপশিরা আমার চেনা জানা। ওকে আমি চিনি, তুই চিনতে ভুল করিস না। আদিল ঈশানকে থামিয়ে বলল। প্লিজ চুপ কর, অন্তত আমার সামনে। বউ হয় আমার, জ্ঞানটা বরং তুই নিজেদের বাড়িতে গিয়ে দিস। আর ইরার দিকে তাকিয়ে আদিল ইরাকে বলতে লাগলো। কি বলছিলা বলো, আমি কি করেছি পারুলের সাথে? ইরা আদিলের কলার থেকে নিজের হাতটা সরিয়ে নেয়, সাথে সাথে ফ্লোরে বসে পড়ে। যুথি তাড়াতাড়ি করে ইরাকে ধরতে চাইলে আদিল নিষেধ করে। আদিল ইরার পাশে বসে ঈশানার যুথিকে ইশারা করে চলে যেতে। ইরা কাছে, ভীষণ কাছে, মন খারাপ করছে পারুলের জন্য, বেশ মায়া হচ্ছে পারুলের জন্য। ইরা বুঝতে পারছে পারুলের সাথে যে ভালো কিছু হয়নি, সেটা বেশ ভালো করে বুঝতে পারছে। এই বাড়িতে 4টি পুরুষ ছাড়া তো আর কেউ ছিল না। বাইরে বৃষ্টি ছিল, কেউ ভেতরে আসেনি। একে তো রতন মিয়া আসার কোনো প্রশ্নই আসে না। পারুলকে নিজের মেয়ে মনে করত। ইরার ভাবনার মাঝে আদিল 2 হাত দিয়ে আলতো করে ইরার চোখের পানি মুছে দেয়। ইরার মাথাটাকে নিজের কাঁধে রাখে। আদিল বেশ আশ্চর্য হলো ইরা সবকিছু চুপচাপ মেনে নিয়ে দেখে। ইরা আজকে স্পর্শ করার পরও কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইরা কাঁধে মাথা রেখে সজোরে চিৎকার করে কান্না করতে লাগলো আর আদিলকে উদ্দেশ্য করেই বলল। আপনি সত্যিই জানেন না পারুল কোথায়? আদিলের সহজ সরল উক্তি। আমি সত্যিই জানি না পারুল কোথায়। তাহলে কি ভাইয়া জানে? না, ঈশানও কিছু জানে না। আমরা রাতে একসাথে ঘুমিয়েছি। ইরা বেশ কিছুটা রাগান্বিত হয়ে বলল। তাহলে কি প্রিয়াস ভাইয়া কিছু জানে? আদিল অবাক হয় ইরার কথাই, সত্যি তো রাতে তো প্রিয়াসও ছিল, তাহলে কি প্রিয়াস কিছু করেছে? কিন্তু কিভাবে সম্ভব? সকালে ঘুম থেকে ওঠার সময় তো প্রিয়াসকে রুমেই দেখে আসলো। আদিল স্বাভাবিকভাবে বলল। প্রিয়াস তো রুমে ঘুমোচ্ছে, প্রিয়াসও হয়তো জানে না। ইরা আদিলের কাঁধ থেকে মাথা সরিয়ে উঠে দাঁড়ালো, সাথে আদিলও। যুথি ডাকছে, আয়রা উঠেছে, চেঁচামেচি করছে। তাই আদিল আর ইরা আয়রার রুমে গেল। আয়রা মাথায় হাত দিয়ে বসে আছে, রাগে ফুসফাস করছে আর রাগে চিৎকার করে বলল। আদিল, আমি এ বাড়িতে কেন? আই ডোন্ট নো। আয়রা মেজাজ হারিয়ে ফেলল, বিছানা থেকে উঠে আদিলের সামনে দাঁড়িয়ে বলল। তুমি জানো না? তাহলে কে জানে? প্রিয়াস কোথায়? যুথি বলে। পাশের রুমেই ঘুমাই। আয়রা সোজা পাশের রুমে চলে যায়, তার সাথে সবাই যায় প্রিয়াসের রুমে। আয়রা প্রিয়াসকে উচ্চস্বরে ডেকে বলে। প্রিয়াস যে ইউ। প্রিয়াস ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলল। যা সর বাল, ঘুমাইতে দে। প্রিয়াস ভেবেছিল হয়তো কলি ডাকছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে কলিটাকে। আয়রা রেগে গিয়ে টেবিলের ওপর থেকে পানির জগ এনে প্রিয়াসের গায়ে ঢেলে দেয়। প্রিয়াস এক ঝটকায় বিছানা থেকে উঠে পড়ে। প্রিয়াসের সাথে এতগুলো মানুষকে দেখে অবাক হয়। রাতের বিষয়টা কি তাহলে সবাই জানতে পেরে গেল, নাকি রতন কি সব বলে দিয়েছে? প্রিয়াস ভয়ে ভড়কে গেল। প্রিয়াসের কিছু বলার আগে আয়রা রেগে গিয়ে বলল। আমি এ বাড়িতে কেন? প্রিয়াস কিছুটা রিল্যাক্স হয়, তার মানে কেউ কিছু জানেনি এখনো। রাতের বিষয়ের জন্য আয়রা চেঁচামেচি করছে কেন? সমস্যা নেই, এক তুড়ি মেরে সব কিছু ঠিক করে দিব। তাই প্রিয়াস সবাইকে বলল। তোমরা সবাই যাও, আমার রাত পরের সাথে আমি কথা বলবো পার্সোনালভাবে। হে ইউ, তোমার মানে কি? প্রিয়াস আদিলকে উদ্দেশ্য করেই বলল। আরে ভাই যাও তো, পার্সোনাল কথা বলবো। আদিল রাগে ফুসফাস করতে লাগলো। প্রিয়াস যে বেয়াদব সেটা আজ নতুন নয়। আদিল কিছু বলল না,
সবার আগে রুম থেকে বের হয়ে চলে গেল। সাথে সাথে ইরা, ঈশান, জ্যোতি সবাই বেরিয়ে গেল। প্রিয়াস আয়রার দিকে তাকিয়ে নিষ্পাপ গলায় বলল, রাতে তুমি কিছুটা অসুস্থ ফিল করেছিলে, সেখানেই ঘুমিয়ে পড়েছিলে। তখন রাত 12টা বেবি। এত রাতে আমরা বাড়িতে গেলে সবাই আমাদের ভুল বুঝতো, তাই আর আমরা বাড়িতে ব্যাক করিনি, সোজা এই বাড়িতে চলে এসেছি। ওহ, কি হয়েছিল আমার? কিছু তো মনে পড়ছে না। আমি জানি না তোমার কি হয়ে গিয়েছিল হঠাৎ করে, তোমাকে যেন কেউ ভুল যে, তার কারণে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর তুমি কিনা আমাকে ভুল বুঝতেছো। আয়রার রাগে মেজাজটা সহজেই ঠান্ডা হয়ে গেল। প্রিয়াস তো ঠিকই করেছে, বাড়িতে গেলে তো শুধু শুধু মম ভুল বুঝতো। তাই আয়রা প্রিয়াসকে ধন্যবাদ দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আয়রাও নিচে গেলে আদিল বারবার সোফার ওপরে পা তুলে বসলো। আয়রার 2 মিনিট পর প্রিয়াসও নিচে আসলো। আদিলের ফোনটা বেজে উঠলো। আদিল পকেট থেকে ফোনটা বের করে দেখলো আশরাফ শিকদার কল করেছে। তাই আদিল কলটা রিসিভ করলে আশরাফ শিকদার বললেন, মাইসান, কোথায় আছো? কোনো কিছু হয়েছে ড্যাড? হ্যাঁ, আজকে জরুরি কাজে যেতে হবে, নির্বাচনের বিষয়ে। তাড়াতাড়ি চলে এসো। তাছাড়া তোমাকেও মিস করছি মাইসান। আমাকে কেন ড্যাড? মম কোথায়? বেহায়া ছেলে, বাবা হয় তোমার, তোমাকে কি মিস করতে আমি পারি না? চিন্তার বিষয়। তোমার মাঝে এত অধপতন হলো কিভাবে ড্যাড? শেষমেশ কিনা আমাকে মিস করছো? তোমার জন্য দুঃখ হচ্ছে ড্যাড। কতটা খারাপ দিন পার করছো, আমাকে কিনা মিস করছো এই বয়সে? বেহায়া ছেলে, বাবা হয় তোমার, আমাকে রাগিও না। ওকে ড্যাড, রিল্যাক্স, আমি চলে আসছি। ওকে। কথা শেষ করে আশরাফ শিকদার কলটা কেটে দিলেন। প্রিয়াস আয়রাকে উদ্দেশ্য করেই বলল, হেই রাজপুরি, তুমি কি আমার সাথে বাড়িতে যাবে নাকি ওদের সাথে? আয়রা আদিলকে রাগানোর জন্য বলল, আমি তোমার সাথে যখন এসেছি, তাহলে তোমার সাথে যাব, এদের সাথে নয়। ওকে, লেটস গো। আয়রা উঠে দাঁড়িয়ে প্রিয়াসের সাথে বের হয়ে গেল বসা থেকে। আদিল, ইরা, ঈশান, জ্যোতি বেশ কিছুক্ষণ নিজেদের মতন আলাপ আলোচনা করে বেরিয়ে গেল। আদিল আর ইরা শিকদার মহলে চলে যাবে, ঈশান আর জ্যোতি চলে যাবে নিজেদের বাড়িতে আলাদা গাড়ি করে। কলি গাড়িতে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে। তার মাথায় হঠাৎ করেই একটা প্রশ্ন আসলো। তাই আদিবকে বলল, ভাইয়া তো পড়াশোনা করে কি হবে বলো তো? আদিব কলির প্রশ্ন শুনে বেশ অবাক হয়। এইটা কোনো প্রশ্ন হলো? আদিব কলির মাথায় টোকা মেরে বলল, ফাঁকিবাজ, পড়াশোনা না করার ধান্দা? আরে ভাইয়া, তুমি তো আগে বলো পড়াশোনাটা করে হবে কি? আদিব দুষ্টুমির ছলে কলিকে বলল, পড়াশোনা না করলে তোর মতো অশিক্ষিত মেয়েকে কে বিয়ে করবে না? তাহলে কি আমাকে বিয়ে দেওয়ার জন্য বড় আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাচ্ছে? হ্যাঁ, তুই একটা জান। কলি কাদু কাদু গলায় বলল, ভাইয়া তুমি গাড়ি ঘোরো, আমি বাড়ি চলে যাব। কেন? আমি আর পড়াশোনা করব না। আব্বু আম্মু এই পরিকল্পনা কোনোভাবেই সাকসেস করা যাবে না। গাড়ি ঘোরাও ভাইয়া। এরে বা, এটা কি হবে? বাড়িতে গিয়ে যদি বলে তাহলে আম্মু তো আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে, কলিকে সামলাবো কি করে? তাই আদিব কলিকে মানানোর জন্য বলল, আরে পাগলি বোন আমার, তোকে এত সুন্দর একটা আইডিয়া দিলাম আর তুই কিনা পাস দিয়ে যাচ্ছিস। আজকে তো কলেজের সামনে এসে পড়ে, আজকে ক্লাসটা কর, কালকে থেকে আর আজ না। কলির নিষ্পাপ উত্তর, ওকে, ডিল ডান। আদিব কলেজের গেটের সামনে কলিকে নামিয়ে দিলে কলি পাশের রিক্সা থেকে কলির বেস্ট ফ্রেন্ড রিমঝিম নেমে আসলো। কলিকে দেখে রিক্সা থেকে ডাকলো, এই বেষ্টু। কলির ডাকটা চেনা, কানে শোনা মাত্র ঘুরে তাকাতেই সাথে আদিব। কলেজে সাদা ড্রেসে হিজাব পরা রিমঝিমের ডাক শুনে কলি এগিয়ে এলো রিমঝিমের দিকে। রিমঝিম রিক্সা ভাড়া দিয়ে এগিয়ে আসলো কলির দিকে। আদিব তীক্ষ্ণ নজর বোলালো রিমঝিমের দিকে। আদিব এগিয়ে গেল কলির দিকে। আদিবকে হা করে তাকিয়ে দেখতে দেখে কলি আদিবকে ডেকে বলল, ভাইয়া, ও রিমঝিম, আমার বেস্ট ফ্রেন্ড। রিমঝিম এতক্ষণ বুঝতে পারেনি এটা কলির ভাই, আগে কখনো দেখেনি, তাই প্রথমবার দেখে চিনতে পারেনি। রিমঝিম বড় করে একটা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? আদিব সাথে সাথে বুকে হাত দিল। মনে হলো ভাইয়া ডাকটা শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে যাবে। রিমঝিমের প্রশ্নের উত্তর না করে নিজের হাতটা রিমঝিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আদি। রিমঝিম কিছুটা সংকোচ নিয়ে হাতটা এগিয়ে দিয়ে হাত মিলিয়ে বলল, আমি রিমঝিম। নাইস নেম। রিমঝিম কলিকে টেনে ভেতরে নিয়ে গেল আদিবকে বাই বলে। আদিব পেছন থেকে ডেকে বলল, কলি,
কলি পেছনে ঘুরে তাকালো আদিবের দিকে আর জিজ্ঞাসা করলো আদিবকে। কিছু বলবা ভাইয়া? আদিব এগিয়ে গিয়ে রিমঝিমকে উদ্দেশ্য করে বলল। বলি, তুই রিমঝিমকে আমাদের বাড়ির রাত অনুষ্ঠানের জন্য দাওয়াত দিয়েছিলি? কলি অবাক হয়ে বলল। কিসের অনুষ্ঠান ভাইয়া? ও, তুই তো বাচ্চা মানুষ, তাই হয়তো জানিস না। ভাইয়া আর ভাবির বিয়ের কিছু প্রোগ্রাম করবে। অবশ্য মিস রিমঝিম, আপনি আসবেন। রিমঝিম বেশ কিছুটা সংকোচ নিয়ে বলল। সরি ভাইয়া, আমু রাতে কোথাও যাওয়ার পারমিশন আমাকে দেবে না। আদিবের সহজ সরল উক্তি। তাহলে তোমার আম্মুকেও সাথে করে নিয়ে আইসো, আর অবশ্যই কিন্তু আসবা আমাদের বাড়িতে। বাই। আদিব আর দাঁড়ালো না, সোজা গাড়িতে করে চলে আসলো বাসার দিকে। এর মাঝে কল করলো ঈশানকে। কল রিং হওয়ার সাথে সাথে ঈশান কলটা রিসিভ করে বলল। হ্যাঁ আদিব বলো। ভাইয়া, একটা হেল্প করবা প্লিজ? কী হেল্প? কোনো সমস্যা হয়েছে? আরে তেমন কিছু না, তুমি কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আসো, ভাবিকে সাথে করে নিয়ে আসবা। আসবো তো, ঠিক আছে, কিন্তু কেন? আরে ভাই, তুমি এইটা জানো না? রাতে ভাবি আর ভাইয়ার বিয়ের প্রোগ্রাম করবে, তো তাই তোমাকে আসতে বলছি। ভাইয়া তোমাকে তোমার বেস্ট ফ্রেন্ড দাওয়াত দেয় নাই? ঈশান রাগে ফুসফাস করতে করতে বলল। না তো, আমরা একসাথেই তো ছিলাম, কিছু বলে নাই তো আদিল। আদিব দুষ্টু হাসি হেসে বলল। আরে ভাই, বুঝো না, তোমার বন্ধু একটা কিপটা। তুমি আসলে তোমাকে খাওয়াইতে হবে না, তাই তোমাকে জানাইনি। তুমি কিন্তু দাওয়াত মিস করো না ভাইয়া, অবশ্যই আসবা। আসবো তো অবশ্যই, আদিলের বাচ্চার খবর আছে। আচ্ছা ভাই, রাখি। বউ, ও বউ। কিসে সারাক্ষণ বউ বউ ডাকেন? শুনতে একদম বাজে লাগে। তাহলে কি শাকচুন্নি বলে রাখবো তোকে? বউ ডাক আপনার মুখ থেকে শোনার থেকে সাতচন্নি ডাকটা অনেক বেশি সুন্দর শোনায়। মানুষ ঠিকই বলে। মানুষ কি ঠিক বলে? মেয়েরা বুঝে কম, চিল্লায় বেশি, তার প্রমাণ আমার শাকচুন্নি বউটা। জানতো এখান থেকে, বকবক করে আমার মাথা খারাপ করে দিলেন। ও মা, আমি কি একা একা বকবক করছি, নাকি সাথে তুমিও আছো? ওকে, তাহলে আপনি থাকেন, আমিই চলে যাচ্ছি। আদিব গাড়ি সাইড করে রেখে সোজা চলে গেল আশরাফ শিকদারের রুমে, যেখানে অহনা শিকদারও ছিলেন। অফিসে যাবেন বলে রেডি হচ্ছিলেন। তার মাঝে আদিব রুমে গিয়ে ঢুকে পড়ল আর আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল। ছি ড্যাড, তোমার কি কোনো আত্মসম্মান নেই? আশরাফ শিকদার অবাক হয়ে বললেন। কি বলছো এসব? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আত্মসম্মান তো ভুরি ভুরি। ভুরি না ছাই, তোমার নাকি আত্মসম্মান নাই, কিপটা তুমি, আর নাকি বাজে মন্ত্রী তুমি। আশরাফ শিকদার এক লাফে বিছানা থেকে উঠে বসলেন আর রাগান্বিত হয়ে আদিবকে জিজ্ঞাসা করলেন। কে বলেছে এসব? কে আর বলবে, তোমার জনগণ। এইগুলা কেন বললো? আদিবের দুষ্টু মাথায় দুষ্টু বুদ্ধি চেপে আসতেই বলল। শিকদার মহলে আশরাফ শিকদারের একমাত্র বড় ছেলে স্বয়ং আদিল শিকদার কিনা টাকা বাঁচানোর জন্য লুকিয়ে বিয়ে করছে। সি ড্যাড। অহনা শিকদার আদিবের শয়তানি বুদ্ধিটা ধপাস করে ধরে ফেললেন আর বললেন। কোন জনগণ বলেছে এই কথা? যাও তাকে গিয়ে এক্ষুনি নিয়ে এসো। আমিও দেখতে চাই কার এত বড় সাহস হলো জনগণের নাকি আমার ছোট ছেলের। আদিব আদুরে গলায় আশরাফ শিকদারকে বলল। দেখছো ড্যাড, মম আমাকে কেমন করে ফাঁসিয়ে দিচ্ছে। আমি তো তোমার জনগণ, যা বলছে সেইটাই তোমাকে বলছি। মম তোমার ভালো দেখতে পারে না ড্যাড। আদিবের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করলো। আশরাফ শিকদার আদিবের কথাটা সহজেই বিশ্বাস করে অহনা শিকদারকে উদ্দেশ্য করে বললেন। ছি ছি অহনা, তুমি কিনা শেষমেশ আমাকে তোমার শত্রু বানিয়ে দিলা। ছি, আজ সমাজ কোথায়, আমি কোথায়, আমার জনগণ কোথায়? অহনা শিকদার কর্কশ গলায় বললেন। এই ড্রামা বন্ধ করবা নাকি বাপ ছেলে দুইটার এই রুম থেকে বের করে দিব? দেখলা ড্যাড, মম তোমাকে কেমন করে অপমান করলো। আমি মেনে নিতে পারছি না তোমার এই অপমানটা। চলো ড্যাড, থাকবো না আর এই রুমে, আমরা নিচে চলে যাই, তাহলেই আমার জন্য একটু সুবিধা হবে। মানে? আরে চলো ড্যাড, মানেটা পরে বলবো নি, তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে। কথা শেষ করে আদিব আশরাফ শিকদারকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসলো। আশরাফ শিকদার সোফায় বসে এক কাপ কফি দিতে বললেন মাইমুনা শিকদারকে আর আদিবকে জিজ্ঞাসা করলেন। কি বলছিলা যেন মাই বয়, এখন বলো। ড্যাড, বলা বলি বাদ দাও, আজকে রাতেই আমাদের বাড়িতে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করো, সবাইকে দাওয়াত করো, এমনকি ভাবির বাবা মাকেও।
ওদেরও আসা উচিত আমাদের বাড়িতে। আশরাফ শিকদার চিন্তিত হয়ে বললেন, আদিলকে ডাকো। ওর পারমিশন না নিয়ে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। ড্যাড, তুমি এত বোকা কেন? ভাইয়াকে জানানোর দরকার নাই। আমরা ভাইয়াকে সারপ্রাইজ দিব আজকে রাতে। কিন্তু আদিল? কোনো কিন্তু নয় ড্যাড। আদিব ফোনটা বের করে কল করলো রিফাতকে। সোজা বাসায় চলে আসতে বলল। আজকের জন্য অফিস বন্ধ। আশরাফ শিকদারকে নির্বাচনের কাজে পর্যন্ত যেতে দিল না আদিব। অহনা শিকদার প্রপার ভাবে রেডি হয়ে চলে এসেছেন অফিসে যাবেন বলে। এর মাঝে আশরাফ শিকদার বললেন, আজকে তো অফিস বন্ধ, তুমি জানো না রেগিনি? অহনা শিকদার অবাক হয়ে বলেন, কিসের বন্ধ? সরকারি বন্ধ। অহনা শিকদার রাগে গম্ভীর গলায় বলেন, হে বোকা মন্ত্রী, অফিসটা আমার, সরকারের না। আমি কোনো অফিস বন্ধ ঘোষণা দেইনি। আশরাফ শিকদার মুচকি হাসি হেসে বলল, তোমার সেনা সদস্যরা বন্ধ দিয়ে দিয়েছে, যাও তুমি বন্ধ অফিসে গিয়ে একটু ঘুরে দেখে আসো। অহনা শিকদার রেগে গিয়ে বলেন, আমার ঝাড়ুটা কই? এত বড় বড় ছেলে, এদেরকে এই বয়সে আমার পেটাতে হয়। তুমি একবার দাঁড়াও আদিব, আমি আসতেছি। এতক্ষণে আদিব বড় দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। অহনা শিকদার ভীষণ রেগে আছে। তার কোম্পানি নিয়ে কোনো রকম দুষ্টুমি সে একদম অ্যালাউ করবে না। আদিব দরজার এক পাশে দাঁড়িয়ে অহনা শিকদারকে উদ্দেশ্য করেই বলল, মম, তোমার ছোট বাদর ছেলেটাকে লাস্ট বারের মতো মাফ করে দাও না। আর একটুও দুষ্টুমি করবো না, দেখো, প্রমিস, কান ধরছি। তুমি একটু শপিংয়ে গিয়ে ভাবির জন্য কিছু কেনা করে নিয়ে আসো। ভাবিকে যেন দেখতে পরীর মতো লাগে। ভাইয়ার যেন একবারে দেখলেই ফিদা হয়ে যায়, বুঝছো মম? তাহলে আমি এখন আসি, দেখা হবে রাতে। বাই মম ড্যাড। আদিব সোজা দৌড়ে গিয়ে বসলো গাড়িতে। গাড়ি স্টার্ট দিল আর কপাল কুঁচকে বলতে শুরু করলো, একটা মেয়ের জন্য এত কিছু, চেনা নেই জানা নেই। আচ্ছা, প্রেম করলে কি মানুষ এত বেশি মিথ্যা কথা বলে? জানা ছিল না। লাভ অ্যাট ফার্স্ট সাইট। আদিব গাড়ির ভেতরে বসে গুনগুন করে গান গাইতে শুরু করলো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, সে যেন আমায় ডেকেছে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে। শিকদার মহলের প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। শিকদার মহলের সবার নয়নের মণি আদনান শিকদার আদিল, তার বিয়ের ছোটখাটো একটা প্রোগ্রাম করা হবে, যেখানে ছোট বড় সবাই উপস্থিত। অনুষ্ঠান যেহেতু রাতের বেলা, তাই সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে। ঈশান শিকদার মহলে আসার আগে আজাদ চৌধুরী এবং ওনার ওয়াইফ সালমা চৌধুরীকে সাথে করে নিয়ে এসে শিকদার মহলে। যেহেতু আজাদ চৌধুরী একজন রাজনীতিবিদ, তাকে কম বেশি সবাই চেনে। ঈশান জুথি, আজাদ চৌধুরী এবং ওনার ওয়াইফ ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে আশরাফ শিকদারের। ঠিক তখন আশরাফ শিকদার তার বন্ধুদের সাথে কথা বলছিলেন। আজাদ চৌধুরীকে দেখে এগিয়ে আসলেন আশরাফ শিকদার। ঈশান বলে, আঙ্কেল, আমার মামা আজ আজাদ চৌধুরী, ইরার বাবা মা। আশরাফ শিকদার যথেষ্ট নম্রতার সাথে বুক মিলিয়ে আন্তরিকতার সাথে কথা বলেন আজাদ চৌধুরীর সাথে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও তার মাঝে হিংসা অহংকারের ছিটেফোঁটাও নেই পর্যন্ত। দেখে বেশ মুগ্ধ হলেন আজাদ চৌধুরী। যুথি সালমা চৌধুরীকে নিয়ে অহনার সাথে পরিচয় করাতে নিয়ে গেল। অহনা শিকদার সামনে দাঁড়াতেই সালমা চৌধুরী সালাম দিয়ে জানতে চাইলেন কেমন আছে। অহনা শিকদার ভালো আছে জানিয়ে আশেপাশে মানুষের মাঝে ব্যস্ত হয়ে পড়েন, যার কারণে সালমা চৌধুরীর সাথে তেমন কথা বলতে পারেন না। তাই আশপাশ থেকে কলিকে ডেকে বলেন, তোমার ভাবির কাছে ওনাদেরকে নিয়ে যাও, আমি কিছু সময় পর আসছি। আচ্ছা বড় আব্বু। বলে কলি, জুথি আর সালমা চৌধুরীকে নিয়ে গেল ইরার রুমে। আদিল সুন্দর পরিপাটি হয়ে আছে। তার শরীরের ফর্সা মুখটা ছাড়া পরিহিত সব জামা কাপড় কালো রঙের। আদিলের কিছু চেনা পরিচিত বন্ধু এসেছে। আদিল তাদের সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে ব্যস্ত। ঈশান বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলো। মনে হলো আদিল তাকে ইগনোর করছে। ঈশানের ভাবনার মাঝে খেয়াল করেনি রিফাত এসেছে। রিফাত এসে ঈশানের কাঁধের ওপর হাত রেখে ঈশানকে উদ্দেশ্য করেই বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কারো হৃদয়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি কি জেলাস? ঈশান হতভম্ব হয়ে পড়ল রিফাতের কথায়। মানে? ভাই, সবাই বউকে নিয়ে জেলাস হয়, আর আপনি কিনা বন্ধুকে নিয়ে।
ইতিহাসের পাতায় বড় করে আপনার নামটা লেখা থাকবে ভাই। বিগ ফ্যান। ঈশান গাল ফুলিয়ে বলল, আসছিস তাই না আগুনে ঘি ঢালার জন্য? আসলে ভাই আমি এই কাজটাই ভালো পারি তো, তাই আসছি একটু ঘি ঢালতে। কাজে লাগছে কিনা বুঝতে পারতেছি না, যদি একটু মতামত দিতেন। ঈশান গাল ফুলিয়েই বলল, আদিলের বাচ্চারে এইখানে নিয়ে আয় রিফাত। কেন ভাই, বাসর করবেন? শালা হিজড়া, বেড়া মানুষের সাথে বাসর কেমনে করে? তাছাড়া আমার কিউট একটা বউ আছে। থাকলে কি, আপনারে তো আর বাসর করতে দেয় নাই, তাই না ভাই? ঘরের কথা পরে জানলো কেমনে? ভাই আমি তো আপনাদের ঘরের মানুষ, বিশ্বাস না হলে ভাবিকে জিগান। শালার ভাই দুলাল, তুমি কি না প্যাচ লাগানোর জন্য পিএইচডি করে আসছো? তা দুলাল কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছো? আরে ভাই আপনি কোন ক্ষেতের মূলা, আপনি এইটাও জানেন না? ঈশান রিফাতের কথায় অবাক হয়ে তাকিয়ে রইল। অন্যদিকে রিফাত মুচকি মুচকি হেসে বলল, যেখানে স্বয়ং সাদিল ভাই আমাদের গুরু দেখানে, সেখানে পিএইচডি করার জন্য কেন ইউনিভার্সিটি লাগে নাকি? এতক্ষণ আদিল রিফাতের পাশে দাঁড়িয়ে সবটাই শুনলো। আদিল রিফাতের মাথায় গাঁটটা মেরে বলল, আমাকে রিল্যাক্সে ফাঁসানো হচ্ছে তাই না? আরে না ভাই, আপনার প্রশংসা করছিলাম, বিশ্বাস না হলে ঈশান ভাইয়ের জিগান। রিফাত আস্তে ধীরে ওদের কথার মাঝে থেকে দূরে চলে গেল। আদিলকে যে গুরু বলে সম্বোধন করছে তা শুনলে উষ্ঠা মেরে দিবে। এর মাঝে কোথা থেকে যেন আদিব এসে হাজির, দেখে মনে হচ্ছে আজকে বিয়ে করতে চলে এসেছে। ঈশান দুষ্টুমি করে আদিবকে বলে, আরে ছোট ভাই আদিব মিয়া, বিয়া তোমার নাকি তোমার ভাইয়ের? আমি তো ভেরি ভেরি কনফিউজ। আরে ভাই বিয়েটা তো করতে চাই, কেউ করায় না, আমি ছোট বলে তাই নিজেই নিজের জন্য পাত্রী দেখছি। আইডিয়াটা কেমন? আশরাফ শিকদার পাশ থেকে এসে বসলো ঈশানের পাশের সোফায় আর ঈশানকে বলল, ইয়াংম্যান, আজকে কিন্তু রাতে তোমার বিদেশি প্রোডাক্টটা নিয়ে আসবা। ঈশান বিড়বিড় করে বলল। শালা এখনো ভোলে নাই। আশরাফ শিকদার ঈশানকে বললেন, কিছু বললা ইয়াংম্যান? আরে না আঙ্কেল, আপনার সামনে কিছু বলার সাহস আছে নাকি আমার? আমি তো ভিতর টিম। আদিল কর্কশ গলায় আশরাফ শিকদারের উদ্দেশ্যে বলে। ড্যাড, এগুলোর মাঝে আমাকে কিন্তু টানবা না আজকে। আদিব ফিক করে হেসে দিয়ে বলে। ড্যাড, ভাইয়াকে টানার দরকার নেই, আমারে টানো বেশি বেশি করে। আদিল চোখ গরম করে তাকাতেই আদিব বলে, আরে ভাই, মজা করছিলাম। ক্যাসা লাগা মেরা মজাক, সিরিয়াসলি না আমার কেন? আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল। কেন মাইসান, তোমাকে টানবো না কেন? আদিল কিছুটা আফসোস গলায় বলল। 27+ আমার বয়স, বাসর কেন, বাসরের ফুলটাও ছিঁড়তে পারিনি। আজকে যেভাবেই হোক ফুলটা ছিঁড়তেই হবে। আশরাফ শিকদার হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে রাগী গম্ভীর গলায় বললেন। বেহায়া ছেলে, বাবা হয় তোমার, মুখে লাগাম টানো। ঈশান বলে, আঙ্কেল আপনাকে দেখলে মনে হয় আদিলের বন্ধু, বাবা একদম মনে হয় না, তাই বলে ফেলেছেন। ওর একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে ঈশানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। কি শাস্তি দিলে ভালো হয় বলো তো ইয়াংম্যান? সালমা চৌধুরী দরজার সামনে যেতেই ইরার চোখ পড়ে মায়ের দিকে। ইরা এক ছুটে চলে আসে মায়ের কাছে। সালমা চৌধুরী দু হাতে শক্ত করে বুকে টেনে নেয় মেয়েকে, হাওমাও করে কাঁদতে শুরু করে। ইরা মায়ের চোখের পানি মুছে দিয়ে বিছানায় বসতে বলে তার পাশে ইরা মাকে জড়িয়ে ধরে বসে পড়ে। তার পাশে এই মেকআপ আর্টিস্টরা দেখছে ইরাকে। এখনো কমপ্লিট হয়নি ইরার সাজ, যা অল্প সাজানো হয়েছিল কেটেই নষ্ট করে ফেলেছে। ইরার বাবা মা নতুন এসেছে এ বাড়িতে, সবাই বেশ ব্যস্ত, তাই কোলে ইরা রুম থেকে নিচে গেল সালমা চৌধুরীর জন্য হালকা নাস্তা আনার জন্য। কোলে ওপর থেকে নিচে নামতেই চোখ পড়ল আদিবের। আদিব সবাইকে ছেড়ে কলির কাছে এগিয়ে গেল। আদিব কলিকে দেখে উদ্দেশ্য করেই বলল, রিমঝিম আসে নাই? আদিবের কথায় কলি ফিক করে হেসে দিল। আদিব কতটা এক্সাইটেড দেখে বোঝা যাচ্ছে। কলি মিনমিন করেই বলল, রিমঝিম কখনোই আসবে না ভাইয়া। কলির কথাটা যেন আদিবের একদম পছন্দ হলো না। আসবে না মানেটা কি আবার? এত কার জন্য পোড়ালো তাহলে সে? আদিবের মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল। কলি আদিবকে কিছুটা রাগানোর জন্যই বলল, আরে ভাইয়া, তুমি এত বেশি সাহায্য কেন? দেখে মনে হচ্ছে
তোমাকে এই আজকে বিয়ে দেবে। আদিব একটু মুখটা হাসি রাখার চেষ্টা করে বলল, কেন? দেখতে সুন্দর লাগে না আমাকে? না, একদম বাজে লাগছে, পুরো জোকারের মতন। কলির কথায় আদিবের রেগে যাওয়া উচিত, কিন্তু কলির কথা শুনে আদিব রাগলো না, বরং সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো কলিকে। কলি, সত্যি করে বল, তোর বেস্টু রিমঝিম আসবে কি না? কলি এবার যেন সত্যি সিরিয়াস হয়ে গেল আর বলল, ভাইয়া, তোমার মনে হয় আমি তোমার সাথে ফাজলামো করছি? আমি এখন ছোট নেই, বড় হয়ে গেছি। আমি সত্যি বলছি, রিমঝিম সত্যিই আসবে না। আদিব বুকে হাত দিয়ে মনটাকে খারাপ করেই বলল, দিলি তো মনটা ভেঙে, এখন জোড়া দিব কি দিয়া? মানে? কিছু না, তুই যা। কলি মুচকি মুচকি হেসে বলল, ডাল মে কুছ কালা হে, তাই না ভাইয়া? আমার চোখের সামনে থেকে সর, লাথি খাওয়ার আগে। তোর ফ্যান ফ্যান কান্না শুনতে এখন আমার বেশ বিরক্ত লাগবে। আয়রা সুন্দর করে পরিপাটি হয়ে সেজে নিচে এসেছে। তার সাজের কারণ মূলত আদিলকে জেলাস ফিল করানো আর ইরার থেকে নিজেকে সুন্দর প্রমাণ করানোর জন্য। আজকে সে বিদেশিদের মতন সাজেনি, বরং বাঙালি মেয়েদের মতন করে শাড়ি পরেছে, হালকা গোলাপি রঙের। দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি পরিপাটি লাগছে। প্রিয়াস তো হা করে তাকিয়ে দেখছে আয়রাকে। ঠিক প্রিয়াসের পাশেই ঈশান। প্রিয়াসকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশান হাতের আঙুল প্রিয়াসের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে, এত বড় করে হা করলে শুরু, আঙুল না আরো অনেক বড় কিছু যাওয়ার চান্স আছে ব্রো। প্রিয়াস নিজের মুখ থেকে ঈশানের হাতটাকে সরিয়ে দিয়ে বলল, বাল ডিস্টার্ব করার সময় পাস না, সর এখান থেকে। প্রিয়াস নিজেই উঠে চলে গেল আয়রার পাশে আর আয়রাকে উদ্দেশ্য করে বলল, ওয়াও, এত প্রটি লাগছে তোমাকে। বাই দ্য ওয়ে, তোমাকে কেমন লাগছে তোমার? আয়রা প্রিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। হোয়াট? প্রিয়াস বেশ কিছুটা সিরিয়াস হয়ে বলল, আই থিঙ্কস তুমি চাইলে আমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারো। আয়রা বাঁকা হাসি হেসে বলল, তুমি ফ্রেন্ড হিসেবে পারফেক্ট, বাট লাইফ পার্টনার হিসেবে আমি বলবো জিরো, নট ইন্টারেস্ট। আয়রা প্রিয়াসের থেকে বেশ দূরে চলে গেল। প্রিয়াস বুঝতে পারলো আয়রা তাকে ইগনোর করছে। প্রিয়াস শয়তানি হাসি হেসে মনে মনে আওড়াতে লাগলো, পেয়ার যেটা চাই সেটাই পাই, হোক সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। আমার তোমাকে চাই, মানে সেইভাবেই হোক। মিস রাত পড়ি। ইরাকে জুথি কলি দুপাশে দুইজন ধরে নিয়ে আসছে ইরার রুম থেকে। হঠাৎ ইরার আগমনে আদিল চমকে যায়। তার সৌন্দর্যে পুরো শিকদার মহল ঝলমল করছে। আদিলের নজর যেন কাটছেই না ইরার থেকে। অহনা শিকদার লাল জামদানি শাড়ি এনে দিয়েছিল ইরাকে। এই মুহূর্তে ইরা সেটাই পরেছে। শাড়িটা পরে ইরাকে মারাত্মক সুন্দর লাগছে। আয়রার পাশে এই সোনালি তালুকদার। আয়রার হাসি খুশি মুখটা যেন নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল। ইরার সৌন্দর্যের কাছে তার সৌন্দর্য তুচ্ছ। মেয়েরা বরাবরই নিজের থেকে বেশি সুন্দর মেয়েকে ঘৃণা করে। আয়রার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আয়রা সোনালী তালুকদারের দিকে বারবার তাকাচ্ছে আর ভীষণ মন খারাপ করছে। আয়রা সোনালী তালুকদারকে উদ্দেশ্য করে বলল, আজ এই মেয়ের সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্য যেন এক তুচ্ছ বালুর কণা মনে হয়েছে মম। আয়রা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, যে যাকে যত বেশি ভালোবাসবে তার চোখে তাকে ঠিক ততটাই বেশি সুন্দর লাগবে। ভালোবাসার সৌন্দর্য থেকে নয়, হৃদয় থেকে হয়। যদি এমনটাই হয় তাহলে আদিল কেন আমাকে ভালোবাসলো না মম? সোনালী তালুকদার মেয়ের মাথায় আলতো করে হাত রেখে আতুরে গলায় বললেন, ভালোবাসা মিষ্টি বাতাসের মতন, কখন কাকে আলতো করে ছুঁয়ে দিবে সেটা বোঝার মতন ক্ষমতা কারোরই নেই। সেই সময়টাও তুমি পাবে না। ছোট্ট এই চার আঙুলের কপালে সবাই থাকে না মা। কিছু জিনিস ভাগ্য করে পেতে হয়। তবে সবসময় এটা মনে রাখবা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যা কিছু আমাদের জীবনের সাথে হয়ে গেছে, হয় বা হবে, সব কিছু উত্তম। ভরসা রাখো আল্লাহ তাআলার উপর। মম, আমার দম বন্ধ হয়ে আসছে, চলো আমরা ইউএস ব্যাক করি। আমি ভেবেছিলাম এখানে থাকলে হয়তো আদিলকে দুদিন আগে বা পরে ঠিক আমার করে পেয়ে যাব, কিন্তু না, আদিল কখনোই আমার হবে না। আদিল ওই মেয়েটাকেই বেশি ভালোবাসে মম। আমি আদিলকে ঠিক যতটা কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম না মম,
এখন মনে হয়েছে সেই কষ্টটা দ্বিগুণ হয়ে আমার বুকে এসে লাগছে মম। যে আমার ভালোবাসাটাই বুঝলো না, সে কি করে আমার অবহেলাটা বুঝবে মম। আমি চলে যাব মম, টিকিটের ব্যবস্থা করো।